বাংলাদেশের ময়মনসিংহে এখন আপনারা সবাই জেনেও গেছেন, ভিডিও দেখে ফেলেছেন। বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাস একটি হিন্দু ছেলেকে পিটিয়ে মেরে তাকে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। আর চারপাশে নারকীয় উল্লাস, সেই নারকীয় উল্লাস চলছে। মধ্যযুগে যা হতো, অবশ্য ওদের কাছে মধ্যযুগটাই হচ্ছে আসল যুগ। আমাদের কাছে সব মধ্যযুগ, প্রস্তর যুগ, আধুনিক যুগ, এসব পাঠানো কথাবার্তা। ওদের কাছে ওই একটাই যুগ, মধ্যযুগ। আর চারপাশে উল্লাস। সে ভিডিওটা আমরা দেখাতে পারবো না, কারণ দেখালে জানেন ইউটিউব। কিন্তু তার মায়ের যে কান্না, এই যে দীপু দাস, প্রথমে আমি একটা কথা বলি যে দেশভাগের সময় এই যে ময়মনসিংহ, এটা ছিল হিন্দু প্রধান অঞ্চল। এটা কিন্তু ভারতে আসতো, কেন আসেনি? এর জন্য কিন্তু মুসলমানরা দায়ী নয়, হিন্দুরা দায়ী। কারণ ভোটাভুটি যখন হয়েছিল, ময়মনসিংহের লোকেরা ভোট দিয়ে কী হবে, আমাদের গান্ধী বাবা যুগ যুগ জিও আছে, তাই সেখানে মুসলিম মেজরিটি হয়ে গেল। এটা পাকিস্তানে চলে গেলে। এরকম আরও কয়েকটা প্রভিন্স আছে, সেটা নিয়ে এখন আলোচনা করতে চাই না। সেই দীপু দাস, তার বিরুদ্ধে কি বলা হচ্ছে, সে নাকি ধর্ম অবমাননা করেছে। আসলে সে লিখেছিল সব ধর্ম সমান, ঈশ্বর একই, ঈশ্বর। তাই নাকি ধর্ম অবমাননা করা হয়েছিল। আরে এই কথা যদি বলা হয়, তাহলে তো রামকৃষ্ণকে সবার আগে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে হবে। কারণ রামকৃষ্ণ বলেছিলেন সবাই সমান, এক ঘাটে চারটে পুকুরে চারটে ঘাট, একটা ঘাট জল, একটা ঘাটে ওয়াটার, একটা ঘাটে পানি, একটা ঘাটে অ্যাকোয়া। আর মোহনদাস করমচাঁদ গান্ধীর কথা তো না বাদই দিলাম, সেটা তো আপনারা সবাই জানেন, ঈশ্বর ও আল্লাহ তেরো নাম সব কথা। তাতে এদেরকে সবার আগে রামকৃষ্ণকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া উচিত, গান্ধীকে জ্বালিয়ে দেওয়া উচিত, রবীন্দ্রনাথকেও জ্বালিয়ে পড়া উচিত। রবীন্দ্রনাথকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, এখনও দিচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথও বলেছিল আব্দুল মাজি ছুঁচল তার দাড়ি, তার ছিপে করে আমি ইছামতিতে ঘুরতাম, আমি কাছিমের ডিম খেতে খুব ভালোবাসতাম, তাই আব্দুল মাঝি আমার জন্য কাফির বীজ দখল করে রাখত। পড়েছেন আপনারা, ছোটোবেলায় পড়াচ্ছি আমরা। তো আসল কারণটা হলো, একটা গার্মেন্টসের কোম্পানিতে দীপু দাস সুপারভাইজারের পদটা পেয়েছিল। আর তিনটে মুসলমান ছেলে, তারা ওই যেরকম আমাদের এখানে ওই কী বলে এতে ওই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব ঘুষ দিয়ে, টাকা দিয়ে সব ঢুকেছিল, ফটফট এখন বাদ হচ্ছে। তো ওখানে তিনটে মুসলমান ছেলে ঘুষের টাকা দিয়েও হাজার টাকা, তারা এই পদটা পায়নি। তাই শালা মালাউনের বাচ্চা, কাফেরের বাচ্চা দীপু দাস, তোর পেছন কী করে মারতে হয় আমরা দেখাচ্ছি, দেখ বলে। তাই ধর্ম অবমাননার কথা বলে তাকে পিটিয়ে মারা হলো আর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, এইটাই হবে। বাঙালির অনেক তেল হয়েছিল, তাই বাঙালি মায়ের অসুখে রক্ত দিত কে? মুসলমান ছেলে, যার রক্তের গ্রুপ মিলত। রবীন্দ্রনাথের কথা তো বললাম, ছুঁচল তার দাড়ি, আব্দুল মাজি ছুঁচল তার দাড়ি, সে আমাকে কাছিমের ডিম সংগ্রহ করে খাওয়াতো। বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর গেছিলেন ওই এতে চিতপুরে নাখোদা মসজিদের ওখানে মুসলমানদের রাখি পরাতে। আর গান্ধীর কথা তো বাদ দিলাম, ওই শয়তানের কথা তো আমি বাদই দিলাম। বাঙালির অনেক তেল হয়েছে, বুঝেছেন তো? বাঙালির অনেক তেল হয়েছে। এখনও বাঙালি এই চায়ের দোকানে দেখি, তারা এখনও অনেক বড় বড় বিগ টক করে, যেন তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সব ইন্টেলেকচুয়াল। আর যখন প্যাদানি খায়,
সব পালা হচ্ছে সতগতি। এখন প্ল্যান করছে কোথায় বাঙালি, 26-এ যদি এ হয় ঝাড়খণ্ডে চলে যাবো, সারা ঝাড়খণ্ডের লোকগুলো আদিবাসীরা বোকা শোকা, ওই জায়গাটাকে গিয়ে দখল করব, ওই জায়গায় গিয়ে আবার এ করব, একই বৃন্তে দুটি কুসুম করব। বাঙালির এটা ডিজার্ভ করে, বাঙালি এটা ডিজার্ভ করে, বাঙালির অনেক তেল। তাই ময়মনসিংহ ভারতে আসেনি, সেখানকার মানুষের এই ভোটের প্রতি এখন যেরকম এখানে ইন্টেলেকচুয়াল বাঙালি, ওই কমিউনিস্ট বাঙালি পার্লামেন্ট শুয়োরের খোয়ার বলে ভোট দিতে যায় না, আর মুসলমান সকাল 6টায় উঠে ঘুগনি মুড়ি খেয়ে 99% ভোট দিয়ে তারা চলে আসে। এটাই তো চাই, সুযোগকে কাজে লাগাতে হবে। এত কিছু দেখেও আমার কি লাগে যে একটা চায়ের দোকানে বা একটা কোনো জায়গায় হিন্দু বাঙালি এইসব নিয়ে আলোচনা করে না। তারা কিন্তু বাস করে কলোনি অঞ্চলে, তারা পূর্ববঙ্গ থেকে তাদের পূর্বপুরুষরা বিতাড়িত, তাদের বাড়ির একটা বা দুটো মেয়েকে, কচি মেয়েকে, যাকে বলা হয় ডবকা ছুরি, তাদেরকে জমা রেখে এপারে আসার লাইসেন্স পেয়েছিল। সেই মানুষগুলো চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায় শুনি না আলোচনা করতে। দুনিয়ার আলোচনা হয়, কিন্তু আমার কি হবে তার আলোচনা তারা করে না। ভাবে কেন, ওই তো ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ডে পালিয়ে যাব, অলরেডি মুর্শিদাবাদের সেই ভিডিও আমরা পেয়েছি, কী আর করব, ঝাড়খণ্ডে চলে যাব। বাহ, এই হচ্ছে বাঙালি। বাঙালির তেল অনেক হয়েছে। আত্মসমালোচনা করুন বন্ধু, আত্মসমালোচনা করুন। আত্মসমালোচনা করে যদি না করতে পারেন তাহলে কিছু হবে না। বাঙালির অনেক তেল হয়েছে, তাই বাঙালির তেল কমছে, তাই বাঙালির কমছে। আমরা নাকি না বলি সব যুগস্রষ্টা, তারা ঋষি, তারা বহু সব জিনিস দেখতে পারত, আগামী দিনের পৃথিবীকে দেখতে পারত। তা আগামী দিনের পৃথিবীতে যেরকম জেহাদিদের জন্ম হবে এবং তারা যে আগামী দিনে এই কাজ করবে, কাজেই আমরা এই বড় বড় বুলি যেরকম আহরাবো, তার পাশে নিজেদের রক্ষা কীভাবে করব সেই মন্ত্রও তো তাদের দেওয়া উচিত ছিল। রবীন্দ্রনাথকে ঋষি বলা হয়, রবীন্দ্রনাথের তো এটা বলা উচিত ছিল। আগে তার দৃষ্টি, তার ঋষির দৃষ্টি আগে দেখতে পায় কী হবে আগামী দিনে। ঠাকুর রামকৃষ্ণের এটা বলা উচিত ছিল। হ্যাঁ, বলেছিলেন, একজনই বলেছিলেন, তিনি হচ্ছেন ঋষি বঙ্কিমচন্দ্র। ঋষি বঙ্কিমচন্দ্র ঘর সংসারী মানুষ, একটা বউ বিয়ে করতে আরেকটা বিয়ে করেছিলেন। ঋষি, হ্যাঁ, ইনি হচ্ছেন সত্যিকারের ঋষি। তাই উনি বন্দে মাতরম লিখে গেছিলেন। এসে ঋষি হচ্ছেন এই বঙ্কিমচন্দ্র, একটাই ঋষি সে হচ্ছে। তাই বঙ্কিমচন্দ্র হচ্ছে আমাদের কাছে সাম্প্রদায়িক। তাই বঙ্কিমচন্দ্রের মূর্তিটায় যখন বঙ্কিমচন্দ্রের জন্মদিন বা বঙ্কিম বন্দে মাতরম নিয়ে, তাই কি করতে হবে, যেন ওখানে মানুষ ঢুকতে না পারে, রাস্তাঘাট খুঁড়ে নোংরা ফেলে রাখতে হবে, ঢোকার যে দরজাটা সেটা তালা দিয়ে দিতে হবে। কে করছে? ওই ভাগড়ার বাচ্চা বাঙালি যারা ওপার থেকে পালিয়ে এসেছিল, যার বাড়ির মেয়েকে জমা দিয়ে এপারে এসেছিল, সেই বাঙালি কিন্তু করছে। কারণ তারাই তো মুখ্যমন্ত্রী বাংলার আজ পর্যন্ত সবার, তারাই হয়েছে। প্রসঙ্গ পাল্টায়, এই যে IPL ক্রিকেট খেলা হবে, কে খেলবে না বাংলাদেশের কি মির্জাপুর না কি নাম, আমি এগুলোর খবর রাখি না। একে লোক কোটি কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। কে কিনেছে না KKR, শাহরুখ খানের দল। যে শাহরুখ খান হচ্ছে পাক্কা একটা জেহাদি মাল, পাকিস্তানের ISI এজেন্ট। চুপকে সে তার কাজ করে যাচ্ছে। সে বলেছিল, আমি আমার নিজের সন্তানদের দিয়ে একটা 11 জনের ফুটবল টিম তৈরি করবো, এত ভালোবাসা ফুটবল। অবশ্য পারিনি, তার বউ আর পারিনি, অক্ষম বলে। তা নাহলে ওই 11টা প্লেয়ারেরই সে জন্ম দিত। অ্যাটিচিউডটা দেখুন। সেই শাহরুখ খানের ওই বাংলাদেশের কি মির্জাপুর না কি ফুর, কোটি কোটি টাকা দিয়ে টাকা এনেছে। এবং ধরুন সে অনেক রান করে ফেললো কোনো একটা খেলায়, দেখো তো বাংলাদেশের মির্জাপুর কি দারুণ খেললো, কে করবে? ওই ময়মনসিংহের লোক যেখানে ওই দীপু দাসকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এখন এই বাংলার চায়ের দোকানে বসে খেলা দেখছে।
দেখো তো বাংলাদেশের এই পেয়াটা কি খেললো কে আর কি জিতিয়ে দিল। এই 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 হলাম আমরা বাঙালি। বন্ধু, আত্মসমালোচনা করুন। আপনাদের ভালো লাগছে কিনা জানি না, কারণ মানুষ সারা দুনিয়ার সমালোচনা করে, শুধু নিজের সমালোচনাটা করে না, সেটাকে আয়রন ডোমের মধ্যে রেখে দেয়। আত্মসমালোচনা করুন, এটা বাঙালির প্রাপ্য, এটা ব্রাহ্মণীর প্রাপ্য। শ্রীহট্টেও এই বাংলায় আসতো, সিলেট যাকে বলে, ভারতে আসতো, আসেনি কেন? ভোট দিয়ে কী হবে, ওই আঁতেল বাঙালি। এবারে আপনাদের একটা অষ্টম আশ্চর্যের কথা বলি, সেটা হলো সামনে তো ইলেকশন, তাই ওই বোকা বাঙালিদের তো একটু মাথায় পড়াতে হবে। সিপিএম দীপশিখা ধর, সে এই বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদে সে আজ মিছিল করছে। আজকে সোদপুরে সে মিছিল করছে। আর কি জানেন, আর ওই জিহাদি পক্ষ, ওই বাংলা পক্ষ যার নাম, সে নাকি বাংলাদেশ দূতাবাস ঘেরাও করছে, কারণ সে তো আবার মমতার চামচা। কি সুন্দর মিলন দেখুন, কি সুন্দর মাখো মিলন দেখুন। আমে দুধে মিলে যায়, আঁঠি পড়ে থাকে, কি সুন্দর দেখুন। একজনরা করছে দীপু দাসের ব্যাপারে মিছিল, সারাদিন যাদের একমাত্র কাজ হচ্ছে রাম আর কৃষ্ণের 14 পুরুষ উদ্ধার করা, আর ধর্ম আফিং, আর মুসলমানকে বলা ভালো করে গিয়ে হজটা করে আয়, তারা করছে মিছিল। দীপশিখা ধর আর বাংলা পক্ষ, যে হিন্দুকে সব থেকে বেশি ঘৃণা করে, সেই মমতা পক্ষ, সে করছে বাংলাদেশ। কারণ ভোট এসে গেছে, এই বোকা হিন্দুগুলোকে তো কেন বলবে, কেন আমরাও তো করেছি, কে বলেছে আমরা করিনি, এই তো আমরা করলাম। এবারে আমি বলি, এর একটা ভয়ঙ্কর দিক আছে, কিন্তু এর একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। ভারত এগোচ্ছে, ভারতে আমাদের অনেক কিছু, হয়তো আমরা অনেক কিছু আরও প্রোঅ্যাক্টিভ কিছু দেখতে চাই, আমিও চাই ভারতের আরও অনেক কিছু প্রোঅ্যাক্টিভ দেখতে চাই। আমরা যেন ওই নপুংসক সেজে না থাকি। নপুংসকদের জানেন তো প্রচুর শক্তি হয়, কিন্তু তাদের পুরুষাকার থাকে না। সেরকম আমরা অর্থনীতিতে তৃতীয়, সামরিক শক্তিতে দ্বিতীয়, কি চতুর্থ, শুধু এই দিলে হবে না, পুরুষাকার দেখাবার সময়ও এসছে। কিন্তু এর একটা আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে বলি, ভারত যেহেতু এগোচ্ছে, সেজন্য ভারত বিরোধী মার্কিন ডিপ স্টেট, তুরস্ক, পাকিস্তান, চীন সব এক হয়েছে, ভারতকে টেম্পট করছে। আর এই টেম্পটেড হয়ে গিয়ে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, তাহলে কী করবে, ওরা ওদের অস্ত্রের এক্সপেরিমেন্টগুলো এই ভারতের বুকে করবে। এই রকম একটা চক্রান্ত, কারণ অর্থের অভাব নেই, প্রচুর অর্থের কোনো অভাব নেই। ভারতকে করতে হবে, আটকাতে হবে, ভারতের অগ্রগতিকে আটকাতে হবে। কারণ আগামী 20 বছর যদি ভারত এই জায়গায় যায়, সামরিক এবং অর্থনীতিতে ভারত 1 নম্বর হবে। সেই ভারত আবার বলো সবে শতবীণা বেরুনে হবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তাই ভারতকে টেম্পট করা হচ্ছে। ভারতীয় দূতাবাসে আক্রমণ হয়েছে, এরপরে হয়তো 7 সিস্টারে কিছু খোঁচা হবে, যে তুমি নামো, আমরা বাংলাদেশকে আমাদের এই হিসেবে টুলস হিসেবে ব্যবহার করব। এইরকম একটা জায়গা চলেছে। এই রকম একটা পরিস্থিতিতে ও হিন্দু বাঙালি ওই চায়ের দোকানে বসে কার ছেলেটা কার মেয়ের সঙ্গে প্রেম করছে, বা কার ছেলে কি চাকরি পেল, বা কার বাড়ির বিয়েতে কি খাওয়ালো গোল্লা মাছটা, এত বড় ছিল। আলোচনা ছাড়ো বন্ধু, আলোচনা ছাড়ো। তুমিও ভাগরার বাচ্চা, মনে রেখো, আবারও তোমার দীপু দাসের অবস্থা হতে চলেছে। তাই বাঙালি ওঠো, বাঙালি জাগো, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্ত বরাভয়, স্বামীজির সেই অমোঘ কথা, এটাকে বাস্তবে পরিণত করে এই বাংলা থেকে এই যত দুরাচার আছে, এদেরকে ধরে সব অংশে
এদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করো, করে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক। এই বাংলার অস্তিত্বকে ধরে রাখো। সেই যে শশাঙ্কের যে বাংলা, যে শশাঙ্ককে সম্রাট হর্ষবর্ধনও কোনোদিন হারাতে পারেনি, সেই বাঙালির যে আশিরীয় তেজ, সেই তেজকে ফিরিয়ে আনো। 2026 বাঙালি, তুমি ঘুগনি মুড়ি খেয়ে সকালে উঠে ভোট দাও, সকালে উঠে ঘুগনি মুড়ি করে ভোট দাও। আর তা না হলে ওই টিপু দাস হওয়ার জন্য তৈরি থাকো। ও বাঙালি, টিপু দাস হয়ে থাকার জন্য তৈরি থাকো। জয় বঙ্গ, জয় শশাঙ্ক।